আসসালামু আলাইকুম। আশা করছি সকলেই ভালো আছেন এবং সুস্থ আছেন। যারা যুক্ত আছেন জানাবেন কথা লেখাটা ক্লিয়ার কিনা, আর হোয়াটসঅ্যাপ গ্রুপে লিংকটা গেছে কিনা একটু জানাবেন। একটু কমেন্টে জানাবেন হোয়াটসঅ্যাপ গ্রুপে লিংকটা গেছে কিনা। একটু কষ্ট করে জানাবেন হোয়াটসঅ্যাপ গ্রুপে লিংকটা গেছে কিনা একটু জানান। লিংকটা গেছে? আচ্ছা, ক্লাস শুরু হইলে তো আপনাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে লিংক দেওয়া হয়। সাউন্ড কম আছে না? সাউন্ড ঠিক হয়ে যাবে, সব ঠিক হয়ে যাবে। শুরু করি, আর অপেক্ষা না করি। আচ্ছা, বিসমিল্লাহ বলে শুরু করি। আমি আসলে খুবই ঝামেলায় থাকার কারণে আপনাদের ক্লাস ঠিক মতো নিতে পারি নাই। যাই হোক, আজকে আমরা খুবই গুরুত্বপূর্ণ কিছু ম্যাথ সমাধান করব। ওকে, সবাই খেয়াল করি। আজকে আমাদের প্রথম আলোচ্য বিষয় থাকবে হচ্ছে জটিল সংখ্যা। প্রথম আলোচ্য বিষয় থাকবে হচ্ছে জটিল সংখ্যা। আসলে আমি মাঝখানে কিছুদিন ক্লাস নিতে পারি নাই, আপনারা জানেন। তো আমরা আবার আজকে থেকে শুরু করলাম। যাই হোক, প্রথমে আমরা জানবো জটিল সংখ্যা আসলে কি, জটিল সংখ্যা কাকে বলে, এটা শিখবো। আশা করছি সবকিছু ঠিকঠাক আছে। জটিল সংখ্যা এটা আসলে কি? জটিল সংখ্যার একটা আকার আছে, সেই আকারটা আমাদের জানতে হবে। এক্স প্লাস আই ওয়াই এই আকারের সংখ্যাকে জটিল সংখ্যা বলে। কি বলছি? এক্স প্লাস আই ওয়াই আকারের সংখ্যাকে জটিল সংখ্যা বলে। আইটা আসলে কি? আই হচ্ছে কাল্পনিক সংখ্যা। আই কি বলেন তো? কাল্পনিক সংখ্যা। এখন এই আয়ের একটা ভ্যালু আছে, √-1। আমরা বলছিলাম না যে যেসব সংখ্যাকে বর্গ করলে ঋণাত্মক মান পাওয়া যায় তারা হচ্ছে অবাস্তব সংখ্যা বা কাল্পনিক সংখ্যা। রুটের ভিতরে মাইনাস থাকলে সেটা কি হয়? কাল্পনিক সংখ্যা হয়। তাহলে আই এর ভ্যালুটা কত? √-1। এই পর্যন্ত আমরা বুঝলাম। তাহলে জটিল সংখ্যার আকারটা আমরা দেখলাম যে এক্স প্লাস আই আকারের যে সংখ্যা তাকে জটিল সংখ্যা বলা হয়। এই এক্স এর পরিচয়টা কি আর আই এর পরিচয়টা কি? এই যে পুরো আকারটা দেখতে পাচ্ছেন, দুইটা পার্ট আছে। এক্স এর একটা পার্ট, আই এর একটা পার্ট। এক্স এর পার্টটাকে বলা হয় বাস্তব পার্ট বা বাস্তব অংশ, আর এটাকে বলা হয় কাল্পনিক অংশ। কি বলছে? কাল্পনিক অংশ। তো বর্তমানে যে চাকরি পরীক্ষার সিলেবাস বা প্রশ্নের প্যাটার্ন, বিশেষ করে পিএসসি, তো দেখা যায় যে কোন জায়গা থেকে যে প্রশ্ন হবে বলা খুব টাফ। এই সম্পর্কে আপনার ভালো ধারণা থাকতে হবে। যাই হোক, তাহলে এক্স প্লাস আই ওয়াই আকারের সংখ্যাকে কি বলা হয়? জটিল সংখ্যা বলা হয়। জটিল সংখ্যা দুইটা আকার, বাস্তব অংশ আর কাল্পনিক অংশ। এই পর্যন্ত ক্লিয়ার? ঠিক আছে, তাহলে এক্সটা হচ্ছে বাস্তব অংশ আর কাল্পনিক অংশ।
এখানে আই এর ভ্যালুটা কত, √(-1). আচ্ছা, এখানে আরো কিছু জানতে হবে। আমরা যদি আই এর স্কোয়ার করি তাহলে কত হয়, আই এর ভ্যালুর স্কোয়ার হবে, তাহলে √(² ফিনিশ হলে -1, তাহলে আই এর মান √(-1), আই স্কোয়ারের মান -1। এগুলো আপনার জানতে হবে, কারণ চাকরি পরীক্ষা এগুলো আসতে পারে। আই কিউব, ব্র্যাকেট না দিলে হচ্ছে আই কিউব। তা আই কিউব মানে কি, আই এর স্কোয়ারের সাথে একটা আই গুণ করলে আই কিউব পাওয়া যায় কিনা, যারা বুঝি নাই। 3 কিউব মানে কি, 3 গুণন 3 গুণন 3, তার মানে এই দুটো যদি একসাথে চিন্তা করি, 3 এর স্কোয়ার গুণন 3, একই কথা। যারা আমার কথাটা বুঝতে পারেনি আরেকবার রিপিট করব, আই কিউবকে আমি ভাঙতে চাচ্ছি, আই স্কোয়ার গুণন আই। এবার খেয়াল করি, আই স্কোয়ারের ভ্যালু পাইছে -1, এই যে এখানে আই স্কোয়ারের ভ্যালু পাইছে -1 আর এখানে একটা আই, তাহলে থাকলো -i। তাহলে আমি ফার্স্ট থেকে রিভিশন করি, আই এর ভ্যালু √(-1), আই স্কোয়ারের ভ্যালু -1, আই কিউবের ভ্যালু -i। এই তিনটা সবার জানা লাগবে, মুখস্থের কিছু নাই। আপনি ফার্স্টে জানবেন যে আই আসলে কি। আই হচ্ছে একটা কাল্পনিক সংখ্যা, ইমাজিনারি নাম্বার, অবাস্তব সংখ্যা। আই এর ভ্যালু কত, রুটের ভিতরে -1, অর্থাৎ কোন সংখ্যা যদি রুটের ভিতরে -1 যুক্ত আমরা দেখি, তার নাম হবে কাল্পনিক সংখ্যা। আই এর ভ্যালুটা কত, √(-1). তাহলে আই এর ভ্যালুটা যদি আপনার মুখস্থ থাকে এগুলো বের করতে পারবেন, i⁴ বের করতে পারবেন। i⁴ কত হবে সেটা আমরা একটু বের করি, এখানে না, কোথায় বের করি, এখানে বের করি আমি। i⁴ নিচে দেখা যাচ্ছে, i⁴ আসলে কি হবে, i⁴ হবে আই স্কোয়ার গুণন আই স্কোয়ার, আই স্কোয়ার আর আই স্কোয়ার গুণ করলে i⁴ হয়। তাহলে সেক্ষেত্রে আই স্কোয়ারের ভ্যালু কত পাইছি আমরা, -1, আই স্কোয়ারের ভ্যালু পাইছি কত আমরা, -1, তাহলে -1 গুণ করলে হয় 1। তাহলে আমি ফার্স্ট থেকে আবার রিভিশন যাচ্ছি, এখানে i⁴ মানে হচ্ছে আই স্কোয়ার গুণ আই স্কোয়ার, ভ্যালু বসাইলে 1। তাহলে এখানে একটা ফিনিশিং দিয়ে দিচ্ছি লাস্ট, i⁴ হচ্ছে 1। এই চারটা তথ্য জানা লাগবে। আমার জটিল সংখ্যা নিয়ে আলোচনা শেষ, প্রথম থেকে রিপিট করব। জটিল সংখ্যা হচ্ছে যে সংখ্যায় একটা অংশ কাল্পনিক থাকে। জটিল সংখ্যার আকার হচ্ছে x+iy। জটিল সংখ্যার আকারের দুইটা অংশ, একটা হলো বাস্তব অংশ, একটা হলো কাল্পনিক অংশ। এই কাল্পনিক অংশে যে আই আছে, আই এর ভ্যালু কত, মানে আই এর মানটা কত, √(-1), আই কে বলা হয় কাল্পনিক সংখ্যা, √(-1). তাহলে আই এর ভ্যালু যদি √(-) হয়, আই স্কোয়ার হবে -1, আই কিউব হবে -i, i⁴ হবে 1। এই চারটা জিনিস বুঝলে আমার জটিল সংখ্যার আলোচনা শেষ, আমি সামনে যাব। বুঝলে ছোট্ট করে ডান লিখবেন, ছোট্ট করে ডান লিখবেন। এই পর্যন্ত আলোচনা শেষ আমার, আলোচনা শেষ। আসলে ক্লাসের মধ্যে কিন্তু অপ্রাসঙ্গিক কথা বলা যায় না, কারণ আপনাদের এই ক্লাসটা কিন্তু অন্যরা পরে দেখবে, যার কারণে আমাদের ইচ্ছা থাকলেও আমরা অনেক কিছু, মানে হয় না, ক্লাসের মধ্যে বাইরেও তো কিছু কথাবার্তা বলতে হয়, কিন্তু এই ক্লাসটা তো 2 বছর পরেও কেউ দেখবে। ঠিক আছে, বুঝতে পারছি, সামনে যাব আমি। আচ্ছা, ওকে ওকে, আর কমেন্ট করা দরকার নাই। দেখা যাচ্ছে বোর্ড, আশা করছি দেখা যাচ্ছে। আমাদের এবারের আলোচ্য বিষয় হচ্ছে ধারাবাহিক সংখ্যা বা ক্রমিক সংখ্যা বা পরপর সংখ্যা। তিনটা নাম বলছি, ধারাবাহিক, পরপর, ক্রমিক, যেটা ইংরেজিতে বলা হয় কনজিকিউটিভ নাম্বার। এটা জানতে হবে, ইংরেজিটা বিসিএস দিবেন, জানা লাগবে, নিবন্ধন দিবেন, জানা লাগবে। ধরেন আপনি ম্যাথমেটিক্স এর ডিপার্টমেন্টে পড়াশোনা করছেন, ভাই ভাই ধরলো যে কনজিকিউটিভ নাম্বার কি, তারপর যদি নাই জানেন তাহলে পারবেন না। ওকে, ধারাবাহিক শব্দটার সাথে আমরা সবাই পরিচিত। ধারাবাহিক মানে নির্দিষ্ট ক্রমে সাজানো থাকবে। তাহলে এক বা একাধিক সংখ্যা যদি নির্দিষ্ট ক্রমে সাজানো থাকে, ওই সংখ্যাগুলোকে আমরা বলি ধারাবাহিক সংখ্যা। যেমন সাধারণ ধারাবাহিক সংখ্যা বলতে বোঝায় কি, 1 2 3 4 5 6 7 8 এরকম আপ টু ইনফিনিটি। অর্থাৎ এগুলো হলো কি ধারাবাহিক সংখ্যা, এক করে করে বাড়ে। যদি বলি ধারাবাহিক জোড় 2 4 6 8, যদি বলি ধারাবাহিক বিজোড় 1 3 5 7, ঠিক আছে, এটাও ধারাবাহিক হইতে পারে, এটাও একটা ধারাবাহিক সংখ্যা, 5 করে বাড়ছে। অর্থাৎ নির্দিষ্ট ক্রমে সাজানো থাকতে হবে।
তাহলে এগুলো সবই ধারাবাহিক সংখ্যা। তাহলে ধারাবাহিক, ক্রমিক, পরপর সব একই জিনিস। আলোচনা শেষ এখানে। এই যে ভাইরাল জিনিস নিয়ে আসছি, ছোট করতে হবে আমাকে, দেখি বোর্ডটা দেখা যায় না। ভাইরাল জিনিস কেন বলছি, আপনি যে চাকরি পরীক্ষা দিবেন এরকম একটা কোশ্চেন পাবেন। ওকে, খেয়াল করি সবাই। দুটি ক্রমিক সংখ্যার বর্গের অন্তর দেয়া থাকলে সংখ্যা নির্ণয়। ভাই এই কত চাকরি পরীক্ষায় যে আসছে, এ বলে শেষ করতে পারবো না। আমি যদি এখানে সাল লেখা শুরু করি বোর্ড ভরে যাবে, তাও শেষ হবে না। তো এই যে জিনিসগুলো দেখতে পাচ্ছেন এগুলো পরে, আগে বেসিক শিখবেন। এই জিনিসগুলো পরে, এগুলো তো আছে আমাদের হাতে, এগুলো পরে আমি আগে বেসিক শেখাবো। তো প্রশ্ন পড়ি, দুইটি ক্রমিক সংখ্যার বর্গের অন্তর 199 হলে বড় সংখ্যাটি কত? দুইটা ক্রমিক সংখ্যা আমরা জানি না, ধরে নিব। তো কিভাবে ধরবো? ধরি, মনে রাখবেন ক্রমিক সংখ্যা যখন বলবে তার মানে একটা সংখ্যা অবশ্যই বড়, একটা সংখ্যা অবশ্যই ছোট। যেমন 1 আর 2 ক্রমিক সংখ্যা, তাহলে 1 ছোট 2 বড়। 5 আর 6 ক্রমিক সংখ্যা, 5 ছোট 6 বড়। তাহলে ক্রমিক সংখ্যা বলতে একটা বড় একটা ছোট হবে। তো ক্রমিক সংখ্যা আমরা ছোটটা ধরি, ছোট সংখ্যাটি, ধরলাম x। তাহলে অতএব বড় সংখ্যাটি কত হবে? সাধারণত ক্রমিক সংখ্যা বলতে বোঝে 1 2 3 এরকম করে এক করে বাড়বে। যদি অন্য কিছু না বলা থাকে, তাহলে ছোট সংখ্যা যদি x হয়, বড় সংখ্যাটা কত হবে? x + 1 হবে। অনেকে বুঝতে পারে না যে x + 1 কেন হইলো। আচ্ছা, 1 আছে আমার কাছে, তাহলে আমি 2 কিভাবে পাবো? 1 এর সাথে যখন আমি একটা 1 যোগ করে দিব তখন আমি 2 পাবো। আমার কাছে 2 আছে, আমি 3 কিভাবে পাবো? 2 এর সাথে 1 যোগ করলে 3 পাবো। তাহলে যখন শুধু ক্রমিক বলবে, কোনো জোড় বিজোড় না বলবে, যখন শুধু ক্রমিক বলবে, তাহলে একটা সংখ্যা যদি x ধরি, পরেরটা অবশ্যই x + 1 ধরতে হবে। এই পর্যন্ত বুঝতে পারছি যে ছোট সংখ্যা x, বড় সংখ্যা x + 1, এখানে কোনো সমস্যা থাকার কথা না। এরপরে প্রশ্ন মতে চলে যাব। আপনাদের অরিয়েন্টেশন ক্লাসে বলছিলাম যে সমীকরণ ডেভেলপ করা আমাদের ভালো করে শিখতে হবে। তাহলে শর্ত মতে বা প্রশ্ন মতে, বলছে কি দুইটা ক্রমিক সংখ্যার বর্গের অন্তর, অন্তর মানে বিয়োগফল, তাহলে বিয়োগের ক্ষেত্রে কিন্তু বড়টা আগে দিতে হয়। তাহলে এই দুটোর মধ্যে বড় হইলে এটা, তাহলে একটা সংখ্যা লিখলাম x + 1, আর একটা সংখ্যা লিখলাম x। এইটারও বর্গ করব, এইটারও বর্গ করব। এটা বড় সংখ্যার বর্গ না ছোট সংখ্যার বর্গ? দুইটা ক্রমিক সংখ্যার বর্গের বিয়োগফল দেওয়া আছে হচ্ছে আমার 199। এই লাইনটাই আমাদের ভালো করে বুঝতে হবে। এইটা বুঝতে পারলেই ম্যাথ শেষ। যারা বুঝি নাই, ছোট্ট করে আরেকবার রিপিট, এই লাইনটা আমি রিপিট করতে চাচ্ছি। দুইটা ক্রমিক সংখ্যার বর্গের অন্তর 199। একটা ক্রমিক সংখ্যা x + 1, বড়টা আগে দিতে হবে, আরটা হলো x, এরও বর্গ এরও বর্গ, এই বর্গের বিয়োগফল 199। এটা সলিউশন করলে উত্তরটা পেয়ে যাচ্ছি আমরা। তো এটা এখানে a + b² সূত্র, এটা যদি ধরেন, এটা যদি b ধরেন, তাহলে a² + 2ab + b²। আর এখানে যেটা আছে -x² + a² ভেনিস, এখানে থাকে 2x, এখানে থাকে 1, 99। ওই 1 এই পাশে বিয়োগ হয়ে যাবে, তাহলে 199 থেকে 1 বিয়োগ করলে 198। আমি এক লাইন গ্যাপ দিয়ে দিলাম। এই 1 টাই পাশে গেলে কি হবে? বিয়োগ হবে। তাহলে 199 থেকে 1 বিয়োগ করলে কি হয়? 198। অতএব x এর মানটা হচ্ছে 198/2। এই দুইটা গুণ আছে, এই পাশে লাভ দিয়ে গেলে ভাগ হয়ে যাবে, তাহলে হচ্ছে 99 পাচ্ছি আমরা। তাহলে আমি এক্সটা পাচ্ছি 99, তাহলে বড় সংখ্যাটা হবে 99 + 1, 100। তাহলে আমাদের উত্তর হচ্ছে 99 আর 100। এবার কি বড়টা চাইছে? দুইটা চাইতে পারে, তাহলে 100 হচ্ছে উত্তর। তো এখানে ভালো করে একটা জিনিস খেয়াল রাখতে হবে, আমি যে কোনো একটা বের করলে অপরটা বলে দিতে পারবো। আমি যদি বলি ছোট সংখ্যা 99, তাহলে 99 এর পরে অবশ্যই 100 থাকে, তাহলে এটা আর এখানে বের করার প্রয়োজন নাই। ছোট সংখ্যা 99 মানে বড় সংখ্যা 100, আমাকে চোখের পলকে বলে দিতে হবে। ঠিক আছে? তাহলে উত্তর কত? 100। এটা একটু মনোযোগ দিয়ে দেখেন ভাই, এটা মুখস্থ কথা, এটা আপনাকে আমি বুঝাইলেও বুঝবেন, যদি 6 7 এর কেউ বুঝায় তাও আপনি বুঝবেন। এটা বোঝানোর মতো কিছু নাই, এখানে জাস্ট বসাই দিতে হয় সূত্র, কিন্তু এটার মধ্যে বোঝানোর কিছু আছে। ক্রমিক সংখ্যা দুইটা আমরা জানি না, একটা বড় একটা ছোট। ছোট সংখ্যা যদি x ধরি, বড় সংখ্যা হবে x + 1। বড় সংখ্যা লিখলাম, ছোট সংখ্যা লিখলাম, বর্গ করলাম, এই বর্গের বিয়োগ হবে 199। এটা সূত্রে ফেলাইছি, a + b² ছোটবেলায় পড়ছেন, a² + 2ab + b²। সলিউশন করে
চলে আসছে। এটা যদি বুঝে থাকেন আমি এবার শর্টকাটে সলিউশন করে দিব। এটা আমি কিন্তু মুছে দিচ্ছি, শর্টকাটে সলিউশন করে চলে যাবো। হ্যাঁ, ওকে। এরকম ক্রমিক সংখ্যার বর্গের অন্তর থাকলেই আমরা খুবই সহজে বড় সংখ্যা ছোট সংখ্যা বের করতে পারি। ছোট সংখ্যা বের করার নিয়ম হচ্ছে, আর বড় সংখ্যা বের করার নিয়ম হচ্ছে, আগে বড়টা বের করি যেহেতু বড়টার সূত্রে প্লাস আছে। এই যে বর্গের অন্তর, এর সাথে 1 যোগ করবেন। এই যে বর্গের অন্তর সাথে 1 যোগ করে 2 দ্বারা ভাগ করবেন, তাহলে 200 ভাগ 2, 100 হচ্ছে বড় সংখ্যা। বড় সংখ্যা যদি 100 থাকে তাহলে আমি ছোট সংখ্যা 99 মুখে মুখে বলে ফেলবো, কারণ 100-র আগে অবশ্যই 99 আছে। তাহলে এখানে ছোট সংখ্যা কত হবে? 199 মাইনাস 1 ভাগ 2, তাহলে 198 ভাগ 2, তাহলে হচ্ছে 99 উত্তর। এখন আমাদের প্রশ্নে যদি 2টা থাকতো তাহলে বলতাম 99 এর 100 উত্তর। এই প্রশ্নের উত্তর হচ্ছে 100, যেহেতু বড়টা চাইছে আমাদের। আরেকটা ব্যাক করলে আরো ক্লিয়ার হবেন। প্রাইমারিতে 19 সালে আসছে। দুটো ক্রমিক সংখ্যার বর্গের অন্তর 37, সংখ্যা দুইটা কি কি? কিভাবে করবো আমরা বড় সংখ্যা বের করার জন্য? বর্গের অন্তর যোগ 1 ভাগ 2, 38 ভাগ 2, তার মানে 19। ভাই বড়টা 19 মানে ছোটটা অবশ্যই 18, দেখেই বলে ফেলতে হবে। চাইলে আপনি বের করতে পারেন, যদি আপনার সময় নষ্ট করতে মন চায় তাহলে বের করেন। তবে ছোটটা বের করলে বড়টা বলতে হবে, বড়টা বের করলে ছোটটা বলতে হবে। এই সেন্সটা নিয়ে আসতে হবে। বুঝতে পারছি? কি মজার না? নিবন্ধনে আসছে। আপনারা বলেন যে প্রাইমারি কোচিং করলে নিবন্ধন হবে কিনা, নিবন্ধনে কোচিং করলে প্রাইমারি হবে কিনা, বিসিএস হবে কিনা, ঘুরে ফিরে একই প্রশ্ন বিভিন্ন জায়গায় আসে। 50তম বিসিএস দিচ্ছেন কিনা আমি জানি না আপনারা। 47 বিসিএস এবং 50 বিসিএস এ লগের একটা অঙ্ক ছিল যে লগ x বিগ 324 ইকুয়াল টু 4 হলে x এর ভ্যালুটা কত, এরকম একটা জিনিস আসছে। এই প্রশ্নটা ছিল নিবন্ধনের কোশ্চেন। এই নিবন্ধনের কোশ্চেনটা হুবহু 47 আসছে, 47 প্রশ্নটা হুবহু 50 বিসিএস আসছে। আবার এই প্রশ্নগুলো সবাই এটা বোর্ড বইতে ছিল, কই দিয়ে কই গেছে, বুঝতে পারছেন? দুটি ক্রমিক স্বাভাবিক সংখ্যার বর্গের অন্তর 17 হলে সংখ্যাটার যোগফল। এবার আর সংখ্যা চাই না, সংখ্যার যোগফল চাইছে। তা যোগফল কেমনে বের করবো? আগে সংখ্যা বের করা লাগবে। চলেন শুরু করি, সংখ্যা বের করে ফেলি দ্রুত। 17 যোগ 1 মানে বর্গের অন্তর সাথে 1 যোগ করে 2 দ্বারা ভাগ করবো, 9। বড় সংখ্যা যদি 9 হয়, ছোট সংখ্যা অবশ্যই 8, তাহলে 9 আর 8 যোগ করলে 17 হচ্ছে অ্যান্সার। তারপর ছোট সংখ্যাটা বের করেন যদি সময় নষ্ট করতে মন চায়। তাহলে যোগ করেন 9 যোগ 8, শেষ। আমার এই টাইপটা শেষ। অন্য টাইপে যাব, এই পর্যন্ত বুঝলে কষ্ট করে বলতে হবে। এটা হচ্ছে আর একটা ভাইরাল টাইপ, এটা অনেক ইম্পর্টেন্ট। হ্যাঁ, এরকম থাকুক। এটা হচ্ছে যত বড় তত ছোট থাকলে সংখ্যা নির্ণয়। প্রচুর ইম্পর্টেন্ট। ফেসবুক, ইউটিউবে ভাইরাল বিভিন্ন ভিডিও দেখেন। আমাদের ভিডিওগুলো প্রচুর, এগুলো ভিউ হয়, এগুলো বললেই ভিউ হয়, বড় অঙ্কগুলো ভিউ হয় না। যাই হোক, আগের সবকিছু বুঝছেন কিনা একটু আমাকে বলেন। এগুলো আমরা কয়েক সেকেন্ডে করব, আবার বেসিকটাও দেখবো। আগের সবকিছু বুঝছেন কিনা একটু কমেন্টটা দেখি আপনাদের, আশা করি বুঝতে পারছেন। আচ্ছা, এইসব প্রশ্ন কয়েক সেকেন্ডে করা যায়, কিন্তু বেসিকটা শিখবেন মাস্ট বি, কারণ বড় প্রশ্ন বেসিক ছাড়া পারবেন না। একটি সংখ্যা 301 থেকে যত বড়, 381 থেকে তত ছোট, সংখ্যাটি কত? তো চলেন শুরু করি। সংখ্যাটা আমরা জানি না, অজানা, x, ধরি সংখ্যাটি x। এবার আমরা প্রশ্ন মতে সাজাবো। একটা সংখ্যা 301 থেকে বড়। আচ্ছা, আমি একটা কাজ করি, এখানে একটা সংখ্যা একটু ছোট করে লিখি। প্রশ্ন মতে এখানে একটা সংখ্যা, এখানে একটা সংখ্যা, এটা পরে দিই। এখানে একটা সংখ্যা, এখানে একটা সংখ্যা। কেন আঁকছি বলতেছি। একটি সংখ্যা 301 থেকে যত বড়,
আমি আমার ছোট ভাইয়ের থেকে কত বড় এটা বের করার উপায় কি? আমার বয়স থেকে আমার ছোট ভাইয়ের বয়স বিয়োগ করলে বুঝতে পারবো যে সে আমার 10 বছরের ছোট নাকি 5 বছরের ছোট। কথা ক্লিয়ার কিনা? তাহলে একটা সংখ্যা যদি এক্স হয়, এই এক্স সংখ্যাটা 301 থেকে কত বড় বের করার উপায় কি? এক্স থেকে 301 বিয়োগ করা লাগবে। ক্লিয়ার? এক্স সংখ্যাটা 301 থেকে কতটুকু বড় বের করার জন্য বিয়োগ করতে হবে। শেষ। এক্স সংখ্যাটা 381 থেকে তত ছোট, এক্স সংখ্যাটা 381 থেকে কত ছোট এটা বের করার উপায় কি? মানে আমি আমার বড় বোনের থেকে কতটুকু ছোট এটা বের করার উপায় কি? আমার বড় বোনের বয়স থেকে আমার বয়সটা বিয়োগ করতে হবে। তাহলে আমার বয়স লিখলাম এখানে এক্স, আর বড় বোনের লিখলাম এখানে। এখানে এক্সটা বড় তাই সে আগে হয়েছে, এখানে এক্সটা ছোট তাই সে পরে হয়েছে। তাহলে বড় বের করতে হইলেও বিয়োগ করতে হবে, ছোট বের করতে হলে বিয়োগ করতে হবে। এইখানে যতটুকু বড় হচ্ছে এইখানে ঠিক ততটুকু ছোট হচ্ছে। দুইটা জিনিস যেহেতু সমান, মাঝখানে সমান চিহ্ন দেওয়া যায়। এই হইল কাহিনী। এখন বই পুস্তকে তো এরকম লেখা যায় না, ভাষায় বলা যায়। তাহলে আমরা এখানে বের করছি যত বড়, আর এখানে বের করছি তত ছোট। এই জিনিসটা যখন আমরা বের করছি মাঝখানে সমান হয়ে গেছে। এবার সলিউশন করেন। ওই এক্সটা এই পাশে নিয়ে আসেন, এটা ওই পাশে পার করে লাভ দিয়ে নিয়ে যান, তাহলে যোগ হয়ে যাবে। 382 না, সরি 682। তাহলে অতএব এক্স এর মানটা কত হচ্ছে? 682/2, 3, 4, 1। খ নাম্বার অপশন। মূলত এই ম্যাথগুলা বারবার করতে গিয়ে আমরা যখন দেখছি যে এই দুইটা যোগ করে 2 দ্বারা ভাগ করতে হয়, তখন এই লাইন থেকে ওই শর্টকাটটা উপরে লিখছি। এই শর্টকাটটা এমনি আমরা জন্মগ্রহণ করে না, এখান থেকে জন্মগ্রহণ করছে। শর্টকাট সবসময় ম্যাথের বেসিক থেকে জন্মগ্রহণ করে। ঠিক আছে? তাহলে এটা হলো বেসিক নিয়ম, আর শর্টকাটটা দেখতে পাচ্ছেন। তারপর আমি দেখাবো। আর একবার রিপিট করি। একটা সংখ্যা আমরা জানি না, ধরছি সংখ্যাটা এক্স। এক্স সংখ্যাটা 301 থেকে কত বড় বিয়োগ করে পাবো, 301 থেকে কত ছোট বিয়োগ করে পাবো। এই তত ছোট যত বড় একই, তাই মাঝখানে সমান চিহ্ন। এটা বুঝছেন কিনা? এটা বুঝলে বেসিক। এবার আমরা দেখব যে যত বড় এক্স্যাক্টলি যদি তত ছোট হয়, দুটো যদি সেম হয়, সমান হয়, তাহলে আমরা যেটা করব, প্রশ্নের সংখ্যা দুইটা যোগ করে 2 দ্বারা ভাগ করব, মানে সংখ্যা দুইটার গড় বের করব। তাহলে কত হচ্ছে? 301 আর 381 যোগ করে 2 দ্বারা ভাগ করব। তাহলে 682/2, 341 হচ্ছে উত্তর। বুঝতে পারছি? এটা কত হবে তাহলে আমাকে বলেন কমেন্টে আপনারা। এটা কত হবে একটু বলেন। যাদের কাছে বই আছে তারা বললেন না, যাদের কাছে বই নেই তারা বলেন। 22তম বিসিএস আছে, প্রাইমারিতে আসছে, বলেন এটার অ্যান্সার কত? একটু ক্যামেরাটা উপরে উঠে হালকা। কি আজকের কালারটা ভালো না? দ্রুত বলেন। একটি সংখ্যা 650 থেকে যত বড় 820 থেকে তত ছোট। তাহলে যত বড় ঠিক যদি তত ছোট হয়, আমরা কি করব? এই দুটো যোগ করে 2 দ্বারা ভাগ করে দিব। 1470 এর অর্ধেক মানে 735। ক্লিয়ার কিনা? ক্লিয়ার কিনা? এইটা দেখেন, যারা দীর্ঘদিন ধরে চাকরি প্রস্তুতি নিচ্ছেন বা গণিতের জব সলিউশন বা বিভিন্ন জব সলিউশন পড়েছেন, এই প্রশ্নটার সম্মুখীন হন না, এরকম মানুষ খুঁজে পাওয়া যাবে না। মানে এই টাইপের মধ্যে একটু ভেজাল কোশ্চেন, বুঝতে পারলে সহজ। একটি সংখ্যা 560 থেকে যত কম 380 থেকে তার 3.5 গুণ বেশি, সংখ্যাটি কত? তাহলে এইটা যদি আপনি শর্টকাটে করেন তাহলে কিন্তু আর হচ্ছে না। এই জন্য আপনাকে বেসিকটা শিখতে হবে। কম আর বেশি, একটি সংখ্যা 560 থেকে যত কম 380 থেকে তার 3.5 গুণ বেশি। ফার্স্ট অফ অল আমরা যদি সংখ্যাটা জানি না, ধরি
সংখ্যাটি এক্স, আমরা ধরি সংখ্যাটি এক্স। এবার যত কম যত বেশি এটা আমরা একটু চিন্তা করে ফেলি। ফার্স্ট অফ অল দেখেন 560 থেকে সংখ্যাটা কতটুকু কম, 380 থেকে কতটুকু বেশি, এটা আমরা একটু বের করে ফেলি। হ্যাঁ, তাহলে বলছি একটি সংখ্যা 560 থেকে যত কম আর 380 থেকে তার 3.5 গুণ বেশি, তাহলে কম বেশির হিসাব করি। 560 থেকে সংখ্যাটা কতটুকু কম এটা বের করার জন্য 560 থেকে বিয়োগ করতে হবে। আর 380 থেকে সংখ্যাটা কত বেশি সেটার জন্য কি করতে হবে, 380 এক্স থেকে বিয়োগ করতে হবে। মানে যখন বড় হবে বড়টার ক্ষেত্রে এক্স আগে, যখন ছোট হবে ছোটটার ক্ষেত্রে এক্স পরে। আমি আরেকবার রিপিট করি, এটা হলো যত বড়, এটা হলো তত ছোট, আগের ম্যাথের মতোই। মানে সংখ্যাটা, এই একটা সংখ্যা 560 থেকে কতটুকু কম বের করছি বিয়োগ করে, 380 থেকে কতটুকু বেশি বের করছি বিয়োগ করে। এবার বলছি কি, দেখেন কথা খেয়াল করেন, একটি সংখ্যা 560 থেকে যতটুকু কম 380 থেকে তার 3.5 বেশি, তার মানে কিন্তু কমকে বোঝাচ্ছে। এই লাইনটা বুঝে না অনেকে, আরেকবার রিপিট, যত কম 380 থেকে তার 3.5 গুণ বেশি, তার বলতে কমের 3.5 গুণ বেশি। আরেকবার, 380 থেকে তার 3.5 গুণ বেশি, তার মানে কমের 3.5 গুণ বেশি। আচ্ছা, তাহলে বেশিটা হবে কমের 3.5 গুণ, আর মাঝখানে সমান চিহ্ন হবে। বেশিটা হচ্ছে কমের 3.5 গুণ, না না তাহলে 3.5 বেশি যাবে, এটা তো বেশি, বেশিটা হচ্ছে কমের 3.5 গুণ। এই এবার ক্যালকুলেশন করলে হবে, এই যে বেশিটা হচ্ছে কমের 3.5 গুণ। যদি না বোঝেন আমি আরেকবার রিপিট করি, উল্টা লিখে রিপিট করি, 100 বার বুঝতে পারবেন। আরেকবার দেখেন, এবার কমটা আগে লিখে, যদি আগে বলা আছে 560 থেকে এক্স কতটুকু কম, তা 380 থেকে এক্স কতটুকু বড়, এটা লিখলাম, যত বড় তত ছোট লিখছি। বড় আর কম, বড়টা হচ্ছে কমের 3.5 গুণ, এটা যদি করি তাহলে সমান হবে। এক সংখ্যাটা 380 থেকে কতটুকু বড় বের করছি, 560 থেকে কতটুকু সংখ্যা ছোট বের করছি। বেশিটা হবে কমের 3.5 গুণ। কমের কিভাবে বুঝলাম, ওই তার বলতে কমকে বোঝাইতেছে। এবার এই লাইনটা যদি বোঝেন ভালো, না বললে ক্লাস রিপিট দেখে নেবেন, আমি দুই একবার রিপিট করলাম। এবার 3.5 নিয়ে কাজ করি আমরা। আমি যদি এবার 3.5 গুণ করে ম্যাথটা করি একটু জটিল হয়ে যাবে, কারণ দশমিক জিনিসটা ভেজাল। খাবারের মধ্যে এলাচ যেমন ভেজাল করে, ম্যাথের মধ্যে দশমিক রুট এসব ভেজাল করে, তো ভেজালটা দূর করতে হবে। আচ্ছা, আপনারা আমাকে বলেন তো, আমি যদি 7-এর অর্ধেক করি কত হয়? আমি যদি 7-এর অর্ধেক করি কত হয়? 3.5 হয়। তাহলে কি আমি 3.5টা উঠাই দিয়ে 7/2 লিখতে পারি? বুঝি নাই। আমি এভাবে ম্যাথ করে গেলেই হবে, কিন্তু দশমিক থাকলে আমার একটু ভেজাল পোহাইতে হবে। আমি ভেজাল চাচ্ছি না, দূর করে দিব ভেজাল। কিভাবে দূর করে দিব? 7-এর অর্ধেক মানে 3.5, আর একবার 7-এর অর্ধেক মানে দুটো সমান, এটাও যে কত একই কথা। তাহলে 3.5 উঠাই দিয়ে আমি 7/2 দিলাম। অনেকে আমাকে প্রশ্ন করবেন যে 7/2 কই পাচ্ছেন, তার জন্য আমি এখানে লিখে রাখি। হ্যাঁ, কারণ এটা কমেন্ট আসে তো। এই এবার সলিউশন করে যাবো, আমাদের আর কোনো চিন্তা নাই। আর একটু লাইন বড় করি, এটা কিন্তু উপরে আছে, এই যে জিনিসটা উপরে আছে। হ্যাঁ, x মাইনাস 380, তো আর গুণ করলে এক পাশে এটা যাবে, এক পাশে এটা যাবে। তো আর গুণ করলে এক পাশে এক, এমনিতে কিছু নেই, মানে এক, তাহলে একের সাথে এটা গুণ হবে 560 মাইনাস এক্স, আর এখানে 2-এর সাথে এটা গুণ হবে 380। তাহলে এখানে কত হচ্ছে, অনেক বড় সংখ্যা হয়ে যাচ্ছে। 7 শূন্যের 0, 6 7 42, 2 থেকে 4, 5 7 35 আর 4 39, যদি কোনো ভুল না করি, 7x। এই 7টার সাথে গুণ করলাম, এর সাথে গুণ করলাম 2x, এটা গুণ করলে 2 শূন্যের 0, 8 দুগুণে 16, 4 থেকে 1, 3 দুগুণে 4 1 7, 760, 2 শূন্যের 0, 8 দুগুণে 16, 4 থেকে 1, 3 দুগুণে 4 1 7। ওকে, তাহলে যারা বুঝি নাই, এই 3.5 উঠে 7/2 দিছি আমার সুবিধার্থে, আপনি না দিলে কোনো সমস্যা নাই। তারপর এটা উপরে আছে লিখলাম। এবার জাস্ট ক্যালকুলেশন করবো আমরা। হ্যাঁ, এক্স গুলো এক পাশে নিয়ে যাই। হ্যাঁ, তাহলে কত হচ্ছে, এই পাশে 3920, আর এই 760 এই পাশে নিয়ে আসেন, সমান
এই 7x এই পাশে যোগ হয়ে যাবে, বুঝি নাই? এই 7x এই পাশে লাভ দিয়ে গেলে যোগ হয়ে যাবে। এখানে কত হচ্ছে 3 0 6, এখানে 3 7 7 আর 6 13। ঠিক আছে নাকি ভুল করলাম? আর একবার করি, এটা না এত কম হওয়ার কথা না। 0 3 আর থাকতেছে কত আমাদের 7, তাহলে 13 6 আর থাকে 1 3920 না, তাহলে আমরা ডিরেক্ট করে ফেলি। এখানে থাকতেছে কত আমাদের 2, আর আমি কি হিসাব করছি তাইলে 0, আর থাকতেছে আমাদের 3, তাই না? আর থাকতেছে হচ্ছে কত, ওটা তো 6 আর 2 না, এখানে তো ভুল করতেছি। 0, এখানে হচ্ছে আপনার 6 আর থাকে 1, 7 আর হচ্ছে 8 8 1 আর হচ্ছে 2160, সরি 3160 সমান 9x। এবার x এর মানটা বের করলে যা হয় সেটা হচ্ছে অ্যান্সার, 9x। ঠিক আছে, কোনো ভুল হয়েছে কিনা দেখেন, এটা করলে উত্তরটা পাওয়া যাবে। ওহো সরি সরি সরি, 700টা তো যোগ হবে, তাই তো বারবার বিয়োগ করে নিতেছে না। এই যে দেখেন এখানে তো যোগ হবে, দুঃখিত, 3920, এই যে 700টা এই পাশে যোগ হয়ে যায়। আর হচ্ছে এখানে ছোট করে লিখি 3920 যোগ 760 ইজিক্যাল টু যোগ হবে তাহলে 0 8 9x। 4680 মাইনাস 9, এই ভাগটা দেখেন মুখোমুখি করা যায় কিনা, দেখি তাকান। 4680 বাই 9, আমাদের তো পরীক্ষা ক্যালকুলেটর থাকবে না, কি করা যায়? 9 দিয়ে কি 46 কে ভাগ যায়? যায় না, 45 কে যায়। 5 নং 45, এখান থেকে একটা 1 আর 8 মিলে 18, 9 দুগুণে 18, 520 আছে অপশনে। এই ভাগটা কিন্তু সবার জানাটা জরুরি। মানে আমরা এখন নরমালি কি করব, এরকম করে ভাগ করব, এরকম করে ভাগ করব, অত সময় আমাদের নাই। কি করব দেখেন, এদিকে তাকান, 4680 না, আর ভাগ হলো 9, 2 ডিজিট করে ভাগ করবেন। 9 দিয়ে 46 কে যায় না, 45 কে যায়, 5 নং 45, তাহলে 46 এর জায়গায় 45 আছে, মানে 1 বাকি আছে, তাহলে 1 আর 8 মিলে 18, 9 দুগুণে 18 আর থাকে 0, 520। তাহলে এই হচ্ছে উত্তর। এই যোগ বিয়োগটা ফ্যাক্ট না, এটা আপনারা নিজেরাই বুঝে নেবেন। আমার কথাটা হলো আপনার এই লাইনটা বুঝছেন কিনা, এই লাইনটা বুঝলেই হবে। এখন অনেকে বলবেন এমসিকিউ পরীক্ষা কেমনে করবো, দিয়ে একটা প্রশ্ন এরকম ঘাটতে মানে একটু বড় ক্যালকুলেশন থাকবে, এই লাইনটা বুঝলে ম্যাথ শেষ। এগুলা যোগ বিয়োগ, এগুলো আপনারাও পারবেন। এই লাইনটা বুঝছেন কিনা এটা বুঝলেই হবে। আমি আপনাদের কমেন্টটা দেখি, ভালো করে দেখেন, মনোযোগ দিয়ে দেখেন, শুধু ছোট ছোট ম্যাথ করলে হবে না, এগুলোও করতে হবে। আচ্ছা এটা বুঝি নাই, যারা বুঝি নাই কোনো সমস্যা নেই, আরেকবার তাকান। আপনাদের কি এই লাইন থেকে এগুলো বোঝানোর তো তেমন দরকার নেই, তারপর বুঝে আসবো মেইনলি এটা কিভাবে আসছে। আমি কয়েকবার রিপিট করছি অলরেডি। প্রথমেই একটা সংখ্যা এক্স, এই সংখ্যাটা 560 থেকে কতটুকু কম বিয়োগ করার জন্য, বের করার জন্য কি করবো, 560 থেকে এক্স বিয়োগ করবো। এটা হলো কম, এটা হলো বেশি। এই বেশিটা হবে কমের 3.5 গুণ, মানে বেশিটা কার সমান, কমের 3.5 গুণের সমান। এবার এক্স এর মানটা বের করছি, আর এই 3.5 মানে 7/2 সেটা বলছি। এবার বলেন যে এই ম্যাথটার কোন লাইন আপনারা বোঝেন নাই। তারপর তো এর মানে 7/2 আমি ইচ্ছে মতো আনছি আমার সুবিধার্থে, এটা উপরে আছে, আর গুণ করলাম, যোগ বিয়োগ করলে আমার বের হয়ে গেল 520। বুঝতে পারছি? এটা বুঝলে আমি সামনে যাবো। একটু দেখেন তো মনোযোগ দিয়ে, তো না বুঝলে রিপিট দেখতে হবে। এটা আমি কয়েকবার, এই লাইনটা আরেকবার দেখেন, অনেকবার রিপিট করছি। কথা তো মনোযোগ দিয়ে শোনা লাগবে, মনোযোগ দিয়ে শোনা লাগবে না। মানে কি যে বুঝেন নাই এটা কিন্তু আমাকে বলতে হবে, তাই বুঝি নাই মানে কি বুঝি নাই বলতে হবে। দেখেন আরেকবার, আমার সমস্যা নাই, আমি 5-10 বার রিপিট করলো সমস্যা নাই।
একটা সংখ্যা এক্স, এই সংখ্যাটা 500 থেকে কতটুকু কম, মানে 560 থেকে এক্স কতটুকু কম, এটা বের করার জন্য বিয়োগ করতে হয়। কমটা বের করতে লিখলাম এখানে কম। 380 থেকে সংখ্যাটা কতটুকু বেশি, বের করার জন্য এক্স থেকে 380 বিয়োগ করতে হবে, এটা হলো বেশি। 380 থেকে তার 3.5 গুণ বেশি, আগে বেশিটা লিখছি, আগে বেশিটা বের করছি। তাহলে কার 3.5 গুণ, তার বলতে কিন্তু কমকে বোঝাচ্ছে এখানে। তাহলে বেশিটা হচ্ছে কমের 3.5 গুণের সমান। এবার সব যোগ দিও, সামনে চলে গেলাম। বাহ, দেখা যাচ্ছে? এটাই থাকুক, দেখা যায় কিনা আমি একটু দেখে আসি। খুব সুন্দর হয়েছে না এটা? এবারে প্রাইমারি পরীক্ষা তো অনেকে দিয়েছেন তাই না? এই টাইপ থেকে প্রশ্ন আসছিল, ভাই প্রাইমারি দেন, নিবন্ধন দেন, বিসিএস দেন, ব্যাংকের পিলি দেন, ঘুরে ফিরে ম্যাক্সিমাম জিনিস দেখবেন যে কাছাকাছি। লগের কথা যদি বলি, যে লগের প্রশ্ন ব্যাংকের পিলিতে আসে, ওই লগের প্রশ্ন বিসিএস এ আসে, ওই সেম প্রশ্ন নিবন্ধনে মাস্ট বি আসে, প্রাইমারিতে খুব বেশি আসে না, মাঝে মাঝে আসতে পারে, একই জিনিস। ওকে, আমরা এবার আলোচনা করব বৃহত্তম ক্ষুদ্রতম সংখ্যার যোগফল আর বিয়োগফল নিয়ে। এই জন্য আমাদের বৃহত্তম সংখ্যা ক্ষুদ্রতম সংখ্যা সম্পর্কে জানতে হবে। আমি যদি আপনাকে বলি যে ভাই এক অঙ্কের সবচেয়ে বড় সংখ্যা কত, আপনি বলবেন 9, কারণ 9 থেকে আর বড় নয় এক অঙ্কের, 10 2 অঙ্কের হয়ে যায়। তাহলে এক অঙ্ক বিশিষ্ট বৃহত্তম সংখ্যা 9। আচ্ছা, এখানে মনে হয় কি ভালো দেখা যাবে, লাল ভালো দেখা যাবে। এক অঙ্ক বিশিষ্ট বড় সংখ্যা হচ্ছে 9। এক অঙ্ক বিশিষ্ট বড় সংখ্যা কত? 9। যদি বলি 2 অঙ্কের বড় সংখ্যা, আপনাকে বলতে হবে 99, কারণ 99 থেকে বড় হলে 100, সেটা 3 অঙ্কের হয়ে যায়। যদি বলে 3 অঙ্কের বিশিষ্ট বড় সংখ্যা, আপনি বলবেন 3টা 9। যদি বলে 4 অঙ্ক বিশিষ্ট বড় সংখ্যা, আপনি বলবেন 4টা 9। যদি বলি 5 অঙ্ক বিশিষ্ট বড় সংখ্যা, আপনি বলবেন 5টা 9। তাহলে আমরা শিওর হয়ে গেলাম যে বৃহত্তম সংখ্যা সব সময় 9 দিয়ে গঠিত হয়। এক অঙ্কের বৃহত্তম সংখ্যা মানে 1টা 9, 2 অঙ্কের বৃহত্তম সংখ্যা মানে 2টা 9, এটা তো বুঝতে পারছি আমরা। এবার ক্ষুদ্রতম আসে, আপনাকে যদি বলা হয় যে ভাই এক ডিজিটের এক অঙ্কের ছোট সংখ্যা কত, আপনি বলবেন 1, কারণ 1-এর থেকে ছোট আছে 0, 0 তো কোনো ভ্যালু নাই, ওটা সাহায্যকারী অঙ্ক। তাহলে সবচেয়ে ছোট সংখ্যা হলো 1, ক্ষুদ্রতম সংখ্যা যদি বলি এক অঙ্কের। যদি বলি 2 অঙ্ক বিশিষ্ট ক্ষুদ্রতম সংখ্যা, আপনাকে বলতে হবে 10, কারণ 10-এর নিচে হইল 9, সেটা এক অঙ্কের হয়ে যায়। তাহলে 2 অঙ্কের ছোট সংখ্যা 10, 3 অঙ্কের ছোট সংখ্যা হচ্ছে 100, 4 অঙ্কের ছোট সংখ্যা হচ্ছে 1000, 5 অঙ্কের ছোট সংখ্যা হচ্ছে 10,000। তার মানে আমরা একটা কনসেপ্ট ক্লিয়ার হয়ে গেলাম, বৃহত্তম সংখ্যা 9 দিয়ে গঠিত হয়, ক্ষুদ্রতম সংখ্যা 10 দ্বারা গঠিত হয়। এবার দেখি তুমি একটু দেখা যাচ্ছে কিনা লাল কালিতে? হ্যাঁ, দেখা যাচ্ছে। কত সুন্দর, তাই না? তাহলে আমরা বুঝে গেছি যে বৃহত্তম সংখ্যা 9 দ্বারা গঠিত হয়, ক্ষুদ্রতম সংখ্যা 10 দ্বারা গঠিত হয়। যদি কেউ না বুঝেন আমাকে বললেন, আমি কমেন্ট দেখে চেক করি মাঝে মাঝে। মানে যারা এখনো বোঝেন নাই, আপনি সব বাদ দেন, আপনাকে বললাম এই দুনিয়ায় এক অঙ্কের ছোট সংখ্যা কত, আপনাকে বলতে হবে 1, মানে একটাই ডিজিট থাকবে, ছোট হইতে হবে, তার মধ্যে তো শুধু একই, তাই না? তাহলে বৃহত্তম সংখ্যা 9 দ্বারা গঠিত হয়, ক্ষুদ্রতম সংখ্যা 10 দ্বারা গঠিত হয়। এটা যদি আমরা বুঝি, আমাদের এবার কোশ্চেন পর্ব শুরু। মানে আমরা এইভাবেই ম্যাথ শিখতে হবে আপনাকে। কি বললাম, একটা বেসিক আলোচনা, সুন্দর করে কোশ্চেন সলভে চলে গেছে। বাংলাদেশ রেলওয়ে উপসহকারী প্রকৌশলী, 9ম গ্রেডের চাকরি সম্ভবত, বা 10ম গ্রেড, যাই হোক। 3 অঙ্কের বৃহত্তম ক্ষুদ্রতম সংখ্যার পার্থক্য, পার্থক্য মানে বিয়োগফল। 3 অঙ্কের বৃহত্তম সংখ্যা মানে 3টা 9 দিয়ে, ক্ষুদ্রতম সংখ্যা মানে 100, পার্থক্য করতে হবে মানে বিয়োগ করতে হবে 9, 9, 8, শেষ। 3 অঙ্কের বৃহত্তম ক্ষুদ্রতম সংখ্যার পার্থক্য কত? 899। ঠিক আছে, এটা কোথায় আসছে দেখেন, বিসিএস, পরিবার পরিকল্পনা অধিদপ্তর, প্রাথমিক বিদ্যালয় সহকারী শিক্ষক 97, অনেক আগের কোশ্চেন। 5 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা এবং 4 অঙ্কের বৃহত্তম সংখ্যা। 5 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা, তাহলে 1 দিয়ে 4টা শূন্য হবে। 5 অঙ্কের হয়েছে কিনা? 1 অঙ্ক, 2 অঙ্ক, 3 অঙ্ক, 4 অঙ্ক, 5 অঙ্ক হয়েছে। এবার বলছে কি 4 অঙ্কের বৃহত্তম সংখ্যা। 4 অঙ্কের বৃহত্তম সংখ্যা মানে 4টা 9। এখন এই বিয়োগ যদি আপনি করতে যান,
তাহলে এটাও একটা বোকামি হবে এক ধরনের। 10,000 থেকে 9,999 বিয়োগ করলে কত হয়? 1 থাকে। সেটা এভাবে বের করতে পারেন মুখে মুখে, না হলে কি এভাবে বের করবেন। এই দেখেন এখানে থাকে 1, তাহলে হাতের 1 এখানে আসলে মিলে যায় 0 0 0, সব একই থাকে শুধু। এবার এতক্ষণ যে আলোচনাটা আমাদের ছিল সেটা আমি এখানে রাখি, পরে এটা করাই। এতক্ষণ যে আমাদের আলোচনাটা ছিল সেখানে কোনো আমি আপনাকে ডিজিট দিচ্ছি না, আপনাকে আমি বলতেছি যে 5 অঙ্কের বৃহত্তম সংখ্যা, 3 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা, আপনাকে আমি অঙ্কের সংখ্যা বলতেছি, কিন্তু স্পেসিফিক কোনো ডিজিট দিচ্ছি না। এখানে আমরা দেখবো স্পেসিফিক ডিজিট কিরকম। 0 1 2 3 দ্বারা গঠিত 4 অঙ্কের বৃহত্তম ক্ষুদ্রতম সংখ্যা। মনে রাখতে হবে এই ডিজিটগুলো অবশ্যই ক্রমিক হবে। ক্রমিক না হলে এলোমেলো সংখ্যা বানাতে হলে আপনাকে বিন্যাস সমাবেশ করতে হবে। মানে এই কথাটা আমি কেন বললাম, অনেকে আমাকে প্রশ্ন করবেন যে ভাই যদি সিরিয়ালি না থাকে, এরকম ম্যাথে সিরিয়ালি থাকাটা মাস্ট, যদি সিরিয়ালি না থাকে সেটা হবে বিন্যাস সমাবেশের, বিন্যাসের অঙ্ক হবে। ঠিক আছে, ওকে। তাহলে আমরা এখন দেখবো যদি ক্রমিক ডিজিট দিয়ে দেয়, কি বলছে? 0 1 2 3, এই 4 অঙ্কের 4টা যে ডিজিট আমাকে অঙ্ক দিছে, 4 অঙ্কের বড় সংখ্যা বানাবো, ছোট সংখ্যা বানাবো, তারপর আমরা বিয়োগ করবো। এখানে বিয়োগ চাইছে। তো এরকম ক্রমিক সংখ্যা থাকলে বড় সংখ্যা বানানোর জন্য জাস্ট আমরা বড় থেকে ছোট সাজাবো। 3 2 1 0, অর্থাৎ 0 1 2 3 এই 4টা ডিজিট দ্বারা বড় সংখ্যা হবে সবচেয়ে 3210। কি করবো আমরা? জাস্ট পিছন থেকে লিখে আসবো। ঠিক আছে, পিছন থেকে লিখে আসবো। এই যে 0 1 2 3 পিছন থেকে লিখে আসবো। তাহলে বৃহত্তম বানানো শেষ। তাহলে বৃহত্তম যেহেতু বড় থেকে ছোট, তাহলে ক্ষুদ্রতম হবে ছোট থেকে বড়। আমি লিখি ছোট থেকে বড়, 0 1 2 3। ঝামেলাটা হলো 0 যখন আপনি সামনে দিবেন, 0 কোনো ভ্যালু নয়, তখন ওটা 3 অঙ্কের সংখ্যা হয়ে যাবে। তাহলে এখানে একটা কথা আছে, ছোট সংখ্যা বানানোর জন্য অবশ্যই আমরা ছোট থেকে বড় সাজাবো, কিন্তু 0 থাকলে 0টা আমরা 1 ঘর পরে দিব। তাহলে 0টা আমরা 1 ঘর পরে দিয়ে 1টা আগে দিব, তারপর সিরিয়ালে লিখে যাব। যারা আমার কথা বুঝি নাই, বড় সংখ্যা বানানোর জন্য বড় থেকে ছোট লিখবো, ছোট সংখ্যা বানানোর জন্য ছোট থেকে বড় লিখবো। কিন্তু কথা হলো ছোট সংখ্যা বানানোর ক্ষেত্রে 0 যদি থাকে, 0টা আমরা 1 ঘর পরে দিব, শেষ। এবার বিয়োগ করেন। 7 8, তারপর এখানে থাকে কত? 1 21, 2187 আছে? 2187 হচ্ছে উত্তর। আর একটা ম্যাথ দেখালে ভালো বুঝতে পারবেন। এটা কোথায় আছে দেখেন তো, ডাক ও টেলিযোগাযোগ বিভাগ 18 সাল। এই প্রশ্নটা হুবহু আসছে প্রাথমিক সহকারী শিক্ষক পরীক্ষা 25, মানে 26 সালের যে পরীক্ষাটা হয়েছে। ডাকের প্রশ্ন প্রাইমারিতে আসছে। এখন এটা হুবহু আসতে হবে এরকম কোনো কথা নাই, বেসিক জানলেই হবে। এখানে বলছে 5টা ডিজিট দ্বারা বৃহত্তম ক্ষুদ্রতম। তাহলে বৃহত্তমের জন্য কি করবো? জাস্ট বড় থেকে ছোট লিখে যাবো পিছন থেকে। আর ক্ষুদ্রতমের জন্য কি করব? ছোট থেকে বড় লিখবো, কিন্তু 0টা পরে দেবো 1 ঘর। 2 3, হ্যাঁ 5 অঙ্ক হয়েছে না? তাহলে 2 3 4। বৃহত্তমের জন্য বড় থেকে ছোট, ক্ষুদ্রতমের জন্য ছোট থেকে বড়, কিন্তু 0টা 1 ঘর পরে দিবি। এবার যোগ চাইছে সম্ভবত 4 4 4 3 5। এই সংখ্যার ক্ষেত্রে কমা দেওয়ার একটা নিয়ম আছে, একটু লিখি আমি। এই ম্যাথ তো শেষ না? অনেক বড় একটা সংখ্যা লিখছি না, কমা ব্যবহারের নিয়ম কি অনেকেই জানে না। একটা সংখ্যায় কমা যখন ব্যবহার করবেন, মনে রাখবেন প্রথমে 3 ঘর আগে কমা দিবেন, 3 ঘর আগে কমা, এরপর সব 2 ঘর, শেষ। এটা যদি শুধু ম্যাথ শেখার জন্য আমাদের প্রাত্যহিক জীবনও লাগবে, ভাইবে ধরতে পারে আপনাকে, শেষ। কি বলছি? ডান থেকে বামে 3 ঘর আগে দিয়ে বাকিগুলো 2 ঘর আগে দিবেন। এই টাইপটা শেষ, আমাদের নতুন টাইপ শুরু হবে। আচ্ছা, এই ম্যাথটা দেখেন, একটু পরে উঠাই। এই ম্যাথটা একটু দেখেন।
পরপর মানে কি? ক্রমিক। তাহলে পরপর মানে হচ্ছে ক্রমিক সংখ্যা, সিরিয়াল সংখ্যা এরকম। পরপর কয়েকটি সংখ্যার গুণফল দেওয়া থাকলে যোগফল বের করতে হবে। মানে ক্রমিক সংখ্যার গুণফল থেকে যোগফল বের করতে হবে। এরকম কোনো জাদুকরী নিয়ম দুনিয়াতে নাই যে যোগফল থেকে হঠাৎ করে গুণফল বের করে ফেলবো বা গুণফল থেকে যোগফল বের করে ফেলবো। আমাকে অবশ্যই যাই দেওয়া থাকুক সংখ্যা তিনটা খুঁজতে হবে। মানে হুট করে আমি সংখ্যা তিনটা পাবো না। তাহলে তিনটা ক্রমিক সংখ্যা, এদের গুণফল দিয়ে যোগফল। নিয়মটাও লাগে, মৌলিক উৎপাদকে ভাঙাইতে হবে। এই 60কে মৌলিক উৎপাদকে ভাঙাইতে হবে। একটা নিউ টার্ম আমরা শুনতেছি, মৌলিক উৎপাদক, প্রাইম ফ্যাক্টর। মানে কি? মৌলিক উৎপাদক মানে হলো সবচেয়ে ছোট সংখ্যা দিয়ে ভাগ করে আসবেন। এটাকে 1 দিয়ে তো যায়, সেটা তো বাদ দিই। 2 দিয়ে শুরু করি 30, 2 দিয়ে শুরু করি 15, 2 দিয়ে 3 দিয়ে শুরু করি 5। তাহলে আমি কি কি পাইছি? 2 গুণ, আচ্ছা এটা গুণ করলে কত হয় বলেন তো? অনেকে আবার গুণ করা শুরু করবেন। গুণ করা যাবে না। এই করে গুণ করলে কত হয়? এই করে গুণ করলেই 60 হয়। 60কে মৌলিক উৎপাদকে ভাগাইছি মানে কি? এগুলা গুণ করেই 60 পাওয়া যায়। ওকে, তাহলে এগুলো লিখলাম। আমি মৌলিক উৎপাদকে ভাঙে 4টে সংখ্যা পাইছি। সংখ্যা লাগবে 3টা, পাইছি 4টা। 4টাকে 3টা বানাবো কিভাবে? বাম থেকে ডানে জোড়া বানাইবেন। 1 জোড়া বানান, কত হয়? 4। জোড়া বানানোর পর দেখবেন যে আর জোড়া লাগবে কিনা। আর জোড়া লাগবে না, কারণ দেখেন আমি 4, 3, 5 পেয়ে গেছি। দেখেন 3, 4, 5 তিনটা ক্রমিক সংখ্যা বের করে ফেলছি টেকনিক্যালি। এবার যা যোগ করে দিব। 12। কি বলছে? খুবই সহজ নিয়ম। এটা এক্স ধরে করতে গেলে অনেক বড় হবে, করা যাবে না। মানে করা যাবে, মানে সময় সাপেক্ষ, দরকার নাই। জাস্ট আমরা কি করব, এক্স ধরে এর পরে ম্যাথ দেখাবো, সমস্যা নেই, অন্য টাইপেরই। গুণফলটাকে বিশ্লেষণ করে ভাঙবো, ভেঙে সংখ্যা সংখ্যা খুঁজে বের করবো আর কি। যারা বোঝেন নাই কোনো প্যারা নিয়েন না, আরেকটা ম্যাথ দেখাচ্ছি আপনাদের। এটা অনেক পরীক্ষা আসছে, আসলে আরো আসছে, আমি এখানে কেটে দিছিলাম। পরপর 3টা সংখ্যার গুণফল 120 হলে তাদের যোগফল কত? তো যোগফল তো আর গুণফল থেকে সরাসরি আসবে না, আগে সংখ্যা বের করা লাগবে। তাহলে আপনি ভাঙান, 120কে মৌলিক উৎপাদকে ভাঙান। এই পাশে লিখি, হ্যাঁ, 120কে ভাঙান 2, 2, আবার 2, 15, আবার 3। এগুলো গুণ করলে 120 আসে। তো কি কি পাইছি? 2 গুণন 2 গুণন 2 গুণন 3 গুণন 5। এইদিকে তাকান। এখন সংখ্যা আসছে আমার 5টা, সংখ্যা লাগবে 3টা। তাহলে আমরা 3টা থেকে 5টা থেকে 3টা বানাবো। প্রথমে 1 জোড়া নিব, 4। তো 4 নেওয়ার পর এখানে 1 আর থাকে 3। এখন 4টা সংখ্যা হয়েছে, আমার আরো একটা কমাইতে হবে, আর 1 জোড়া নিব। তাহলে কয়টা জোড়া নিব এটা নির্ভর করে আমার কয়টা সংখ্যা দরকার, তার উপরে রিডিউস করা সংখ্যা। এটাকে আমি কি নতুন কিছু বানাইতেছি না, জাস্ট এটাকে ছোট ছোট করে একসাথে লিখতেছি। 1 জোড়া লিখলাম, 1 জোড়া লিখলাম। এবার দেখেন 4, 5, 6 তিনটা ক্রমিক সংখ্যা পেয়ে গেছি আমরা। এই যে 4, 5, 6 জাস্ট যোগ হবে, জাস্ট যোগ হবে। 6, 5, 11, 15। তাহলে এটা হলো মৌলিক উৎপাদক। এবার দেখেন বুঝছেন কিনা। বুঝছি। এতক্ষণ কি দেখছি আমরা? গুণফল থেকে যোগফল বের করা শিখছি। এবার আমরা শিখবো যোগফল থেকে গুণফল। কি শিখছি এতক্ষণে? গুণফল থেকে যোগফল। এবার শিখবো যোগফল থেকে গুণফল। তো আমি পানি খাই, আপনারাও একটু রেস্ট করেন 10 সেকেন্ড। পানি খাই আসি। আমি খাই আসি বলতে এখন এখানেই খাবো। ভাই ধৈর্য ধরে ক্লাস করতে হবে, আর কিছুই না। এবার আমরা যোগফল থেকে গুণফল বের করা শিখবো। এটা 2টা স্টাইলে শেখাবো আমি। প্রথমে আমি একটু টেকনিক্যালি শিখাই। 3টি ধারাবাহিক বিজোড় সংখ্যার যোগফল 177 হলে মধ্যম সংখ্যাটি কত? 3টা সংখ্যা 1, 2,
3, মধ্যটা চাইছে। তো এরকম ধারাবাহিক বিজোড় সংখ্যার ক্ষেত্রে মধ্যম সংখ্যাটা হবে সংখ্যাগুলোর যোগ থেকে গড় বের, মধ্যম সংখ্যাটা হবে গড়। 3টা সংখ্যার যোগফল যদি 177 হয়, 3 দ্বারা ভাগ করলে গড় পাবেন। তাহলে 3 4 12, 3 4 12, 3 5 15, 5 2, 3 5 15 থাকে 2, 3 9 27। যারা কথা বুঝি নাই, বিজোড় ক্রমিক সংখ্যার যদি অনেকগুলো বিজোড় ক্রমিক সংখ্যা থাকে ধারাবাহিক, তাহলে তাদের গড় হচ্ছে সংখ্যাগুলোর মাঝের সংখ্যা। এবার যদি আপনাকে বলতাম এর আগের সংখ্যা কত, আপনি বলবেন 98, এর পরের সংখ্যা হচ্ছে 60। যদি বের করতে বলে আপনাকে, আর একবার প্রথম থেকে রিপিট করতেছি, 3টি ধারাবাহিক বিজোড় সংখ্যার যোগফল 177, মাঝখানের সংখ্যাটা 3টা ধারাবাহিক সংখ্যা লিখছি, মাঝের সংখ্যাটা হবে সংখ্যাসমূহের গড়। গড় কেমনে বের করে? যোগফলকে রাশির সংখ্যা দ্বারা ভাগ করতে হয়। রাশি হলো 3টা, তাহলে 3 দ্বারা ভাগ করছি আমরা, শেষ 59। এই 59 হবে আনসার। মানে এই প্রশ্নটা শীটে পরে আছে, কিন্তু এটা আগে করানো লাগবে, আগে করাইছি আমি। এটা বুঝতে পারছি 59। এটা যদি বুঝে থাকি, পরের ম্যাথটা আমি বেসিকটা করাই দিচ্ছি। মানে এটাও বেসিক নিয়ম একটা। এটা দেখেন, 3টি ক্রমিক সংখ্যার যোগফল 33 হলে তাদের গুণফল। 3টা ক্রমিক সংখ্যার যোগফল থেকে গুণফল, আগে সংখ্যা 3টা খুঁজে বের করেন। প্রথম, দ্বিতীয়, তৃতীয়। তো মাঝখানের সংখ্যাটা হবে কত? যোগফল থেকে গড় বের করতে হবে 11। তো 11 যদি হয়, মাঝখানেটা যদি 11 হয়, 11-র অবশ্যই 10 থাকে, 11-র পরে অবশ্যই কি থাকে? কথা বলেন না, 12 থাকে। তাহলে আমরা কি করবো? এবার গুণফল চাইছে না, সমস্ত 1320 হবে, কারণ 11 12 132 আর 10, সরি হ্যাঁ 1320। তাহলে বিজোড় ক্রমিক সংখ্যার মধ্যে মাঝের সংখ্যাটা হয় সংখ্যাসমূহের গড়। এটা একটা ম্যাথের বেসিক জিনিস। কতগুলো বিজোড় ক্রমিক সংখ্যার মাঝের সংখ্যাটা হচ্ছে ওই সংখ্যাসমূহের গড়। ক্লিয়ার? এখন আপনারা একটু কমেন্টটা চেক করি, কমেন্টটা করছেন কিনা আপনারা এখনো কমেন্টটা করেন নাই। 1 মিনিট, আমি আশা করছিলাম কমেন্টটা করবেন, যে না করলে আমি নিজেই কমেন্টটা করে মানে আমি উত্তরটা দিই। প্রশ্নটা হওয়া উচিত ছিল এমন আপনাদের, এখানে 3টা আছে তাই মাঝেরটা পাইছি, 4টা থাকলে মাঝের সংখ্যা কোনটা? 6টা থাকলে মাঝের সংখ্যা কোনটা? ধরেন আমি লিখলাম প্রথম, দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ। মাঝের সংখ্যা কই? মাঝের সংখ্যা পাওয়াটা খুব টাফ। তো এখন আমি দেখাবো, যদিও পরীক্ষা এরকম প্রশ্নই আসবে, তারপরে যদি ঘুরাইয়া আসে, এটা এক্স ধরে সমাধান করা শিখবো, তাহলে আমরা 4টা 5টা যা থাকুক অ্যান্সার করতে পারবো, কোনো সমস্যা নাই। এক্স ধরে সমাধান শিখবো। 3টা ক্রমিক সংখ্যার যোগফল, ক্রমিক জোড় বিজোড় যাই বলুক, মানে মোট কথা হলো, মানে আমি যে কথাটা বলতে চাচ্ছিলাম, জোড় বিজোড় ফ্যাক্ট না, মানে বিজোড় আর কি বলে, বিজোড় আর জোড় সমস্যা না। সমস্যা হলো এখানে 3টা বলছে নাকি 4টা বলছে, এটার মধ্যে সমস্যা। 3টা হইলে আপনি এই ধরনের 3টে সংখ্যা হইলে মাঝেরটা আপনি মধ্যম সংখ্যা বলতে পারবেন। আবার যদি 5টা হয়, তাহলে আপনি মাঝখানেটা মধ্যম সংখ্যা বলতে পারবেন। 6টা হইলে মাঝে কি থাকবে? তো এই জিনিসটা আমরা দূর করার জন্য এটা অন্যভাবে শিখবো। 3টা ক্রমিক সংখ্যা, তাহলে একটা সংখ্যা যদি এক্স ধরি, পরেরটা হবে x+1, পরেরটা হবে x+2। ক্রমিক সংখ্যা এক করে করে বাড়ে, পরেরটা হবে x+3, পরেরটা হবে x+4। তাহলে 3টা ক্রমিক সংখ্যা ধরে নিলাম। এবার প্রশ্ন মতে বলছে কি, প্রশ্ন মতে 3টা ক্রমিক সংখ্যার যোগফল 33। 1 নম্বর সংখ্যা, 2 নম্বর সংখ্যা, 3 নম্বর সংখ্যা যোগ করলে 33 হবে। তাহলে এখানে কথা হচ্ছে 3x, 3টা এক যোগ করলে 3x, হ্যাঁ 3x, 3টা এক যোগ করলে 3x, আর এখানে হচ্ছে 3 যেগুলো 33। তাহলে 3x সমান হচ্ছে, তাহলে 3x সমান হচ্ছে 30, তাহলে অতএব x এর মানটা কত? 10। এই 3 দিয়ে 30 কে ভাগ করলে 10। তাহলে একটা সংখ্যা হচ্ছে 10, এই 10 সাথে 1 যোগ করলে 11, আর এটা হচ্ছে 12। তাহলে এবার 10
11 12 গুণ করবেন। তো এই স্টাইলে যদি আপনি সলিউশনটা শেখেন তাহলে আপনার এখানে 4টা ক্রমিক সংখ্যা থাকলেও আপনি এইভাবে সেম ইজি স্টাইলে বের করে ফেলবেন। আমার কথা বুঝিনি, এটা দ্বিতীয় মেথড। এই ম্যাথটা তো আমরা একভাবে শিখছি, এটা অন্যভাবে শিখাইলাম। এটা আপনার হয়তো আমাদের যে শীটটা আপনি ওখানে নাও পাইতে পারেন, এক নিয়মে করা আছে, এটা নোট করে রাখবেন। আমাদের যে লেকচার শিট, আপনারা লেকচার শিট যারা ভর্তি হয়েছেন ওই শিট অনুযায়ী তো আমরা সিরিয়াল অনুযায়ী পড়াচ্ছি, তো ওখানে এটা সমাধান নাই, নোট করে রাখবেন। ঠিক আছে, যারা বুঝি নাই নর্মাল নিয়মে শিখাইছে। আর এটা হলো কি যে এক্স ধরে সমাধান, প্রথম সংখ্যাটা এক্স হলে পরের সংখ্যাটা এক্স প্লাস 1, পরের সংখ্যা এক্স প্লাস 2। প্রশ্নে বলছে 3টা যোগ করলে 33 হবে, এক্স এর মানটা বের করে বসাই দিছি। কি এলো? এটা দেখেন দাগ ওই দপ্তরে আসছে। 5টি ক্রমিক সংখ্যার যোগফল 100 হলে প্রথম সংখ্যা শেষ সংখ্যা গুণফল। 5টা বলছে মানে মাঝের সংখ্যা আমি পাইছি, প্রথম, দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ, পঞ্চম। মাঝের সংখ্যা এইটা, এই পাশে দুইটা, এই পাশে দুইটা, মাঝের এইটা। তাহলে যোগফল 100, গড়ই হবে মাঝের সংখ্যা। তাহলে গড় কত? 100 ভাগ 5 20। তাহলে এটা হচ্ছে 20। 20 আগে হচ্ছে 19, 19 আগে হচ্ছে, এখানে কিন্তু জোর বেজোর কিছু বলে নাই, নর্মাল সংখ্যা 18, 20 পরে কত? 21, 21 পরে কত? 22। তাহলে আমি মাঝের সংখ্যা, কতগুলো সিরিয়াল সংখ্যার মাঝের সংখ্যা পাইলে আশেপাশের গুলা পাবো। এবার বলছি কি প্রথম ও শেষ সংখ্যার গুণফল, সবগুলা গুণ করতে পারে না যেহেতু বড় সংখ্যা। তাহলে শেষ সংখ্যা হলো 22, প্রথম সংখ্যা হলো 18। 8 দুগুণে 16, 7 থাকে 1, 8 দুগুণে 16, 17, 2 একে 2, 2 একে 2, 6, 9, 3, 396। এটা আপনি এক্স ধরে করতে পারেন, বাট যখন বিজোড় সংখ্যক থাকবে, 5টা থাকবে, 7টা থাকবে, তখন মাঝের সংখ্যাটা পাওয়া যায়, তখন আর এক্স ধরে করার কোনো মানে হয় না। এই পর্যন্ত বুঝলে আমি আরেকটা টাইপ দেখাবো। এটারও টেকনিক্যাল, এটারও অ্যান্সার কয়েক সেকেন্ডে করা যায়, কিন্তু সেটা পরে, আমি বেসিকটা দেখাইতে চাচ্ছি আগে। বলেন তো বুঝছেন কিনা? আসলে ধৈর্যটা খুবই জরুরি ভাই, অনলাইন কোর্সের ক্ষেত্রে খুবই জরুরি। আজকে তো 3 নাম্বার ক্লাস, সংখ্যা পদ্ধতি পর্ব 3। তো 3 নাম্বার ক্লাস পর্যন্ত অনেকে ধৈর্য থাকে না। আমি আশা করব আপনাদের এই ব্যাচ থেকে সর্বোচ্চ সংখ্যক শিক্ষার্থী শেষ পর্যন্ত থাকবে, কারণ 50% স্টুডেন্ট আছে রেকর্ড ক্লাস দেখে। তো আমি আশা করবো আপনারা সর্বোচ্চ সংখ্যক শেষ পর্যন্ত আমার সাথে থাকবেন, যাতে আমিও ঠিকঠাকভাবে কোর্সটা শেষ করতে পারি, আপনাদেরও উপকার হয়। আমাকে তো শেষ করতে হবেই। ওকে, কথা না বাড়াই, পরপর কয়েকটি জোড় সংখ্যার প্রথম কয়েকটি সংখ্যার যোগফল থাকবে, শেষ কয়েকটি সংখ্যা, ওইগুলো বাদ দেন, নর্মালি বুঝাই। 6টা সংখ্যার অর্ধেকের যোগফল দিয়ে বাকি অর্ধেকের চাইবে, মানে 3টা দিয়ে 3টা চাইবে। 10টা সংখ্যার প্রথম 5টার যোগফল দিয়ে বাকি 5টা চাইবে। টেকনিক্যাল অ্যান্সার আছে, কয়েক সেকেন্ডে করা যাবে, আমি আগে বেসিকটা বুঝাবো। 6টা পরপর পূর্ণ সংখ্যা আছে, প্রথম 3টার যোগফল 27, শেষ 3টার যোগফল কত? 6টা সংখ্যা, প্রথম সংখ্যাটা এক্স, পরেরটা এক্স প্লাস 1, পরেরটা এক্স প্লাস 2, পরেরটা এক্স প্লাস 3, পরেরটা এক্স প্লাস 4, পরেরটা এক্স প্লাস 5, 6টা হয়ে গেছে 6টা। তো প্রশ্নে বলছে কি এই 3টার যোগফল কত? 27। তাহলে প্রশ্ন মতে 3টার যোগফল 1, প্রথম 3টার আর কি 2, 3 নাম্বারটা 27, প্রথম 3টা সংখ্যার যোগফল 27। তাহলে 3x, এই 2 এর 1 3, 27 থেকে 3 বিয়োগ করলে 24, 1 আর 2 মিলে 3, ওই পাশে গেলে বিয়োগ হয়ে যাবে। তাহলে x এর মানটা কত আসতেছে আমাদের? 8, 3 আর 24, 8 আসতেছে। তাহলে আমরা বুঝে গেছি যে আমাদের x এর মানটা 8। এখন আপনি একটা কাজ করতে পারেন, এখানেও 3টা সংখ্যা বের করেও আপনি যোগ করতে পারেন, আবার অন্যভাবেও করতে পারেন। শেষ 3টির যোগফল, শেষ 3টা যোগ করেন, x প্লাস 3, x প্লাস 4, x প্লাস 5, x প্লাস 5, শেষ 3টা যোগ করতে সেই 3টা যোগ করলাম। তাহলে 3টা x মিলে 3x, 7 5 12। এবার এখানে x এর মানটা বসাই দেন, 3 আর 24 যোগ 12, 36 হচ্ছে আনসার। যারা বুঝি নাই, 6টা ক্রমিক সংখ্যা ধরছি, প্রথম 3টার যোগফল 27, সেখান থেকে x এর মানটা বের করে বসাইছি। আপনি এখানে এইভাবে করছেন, আপনি অন্যভাবে করতে পারেন। x এর মান কত? 8, তাহলে 8 আর 3 হবে 11,
8 আর 4 এটা হবে 12, এটা হবে 13, একটা বের করলে অপরটা বলা যায়। তাহলে 11, 12, 13 যোগ করেন 36 হবে। এই পাঁচটা করা লাগে না, এটা করা লাগে না, আপনি এভাবে নর্মালি 3টা যোগ করে দিলেই হচ্ছে। বেসিকটা যারা বুঝি নাই, 6টা সংখ্যা আমি ধরে নিব, প্রথম 3টার যোগফল 27, সেখান থেকে x এর মানটা বের করে এখানে বসাই দিব। এই পার্টটা না করে আপনি এইখানে সংখ্যা পে করতে পারেন। 8 আর 3 11, তাহলে এটা যদি 11 হয়, এটা 12, এটা 13, 3টা যোগ করলে 36। দেখেন ভালো করে দেখেন বেসিকটা বুঝছেন কিনা। আচ্ছা, এবার যদি বেসিকটা বুঝেন আমি চলে যাব শর্টকাটে। এরকম যদি প্রশ্ন থাকে যে অর্ধেকের যোগফল দিয়ে বাকি অর্ধেকের যোগফল দেবে, আপনি যেটা করবেন, এই যে অর্ধেকের যোগফল আছে সেটা লিখবেন। লেখার পরে যে কয়টার যোগফল বলবে তার স্কোয়ার করবেন। কয়টার যোগফল বলছে? 3টার, তাহলে 3-এর উপর স্কোয়ার দিবেন। আরেকবার যে যোগফল দেওয়া আছে লিখবেন, যে কয়টার যোগফল বলবে তার স্কোয়ার করবেন। সেটা সুন্দর করে দিয়ে দিছি আমি, কিন্তু যেগুলো যাদের সামনে শীট আছে দেখতে পাচ্ছেন। 36। পরপর 10টি সংখ্যার প্রথম 5টির যোগফল 560, শেষ 5টির যোগফল কত? 10টার অর্ধেকের দেওয়া আছে, বাকি অর্ধেকের চাইছে। আচ্ছা, এরকম যদি অর্ধেক না দেয় তখন কিন্তু শর্টকাটটা কাজে আসবে না, তখন ওই বেসিক নিয়মে করবেন। বেসিক নিয়মে যদি করেন, আপনার অর্ধেক বললো না কি বললো দেখার বিষয় না, আপনি এক্স ধরে করলে যে কোনো ম্যাথে করতে পারবেন। আর এই টেকনিকটা খাটবে শুধু অর্ধেক থাকলে। এই যে 10টার 5টার আছে মানে অর্ধেকের আছে, বাকি অর্ধেকের চাইছে, তাহলে টেকনিক্যালি কি করবেন, এই যোগফলের সাথে যে কটার যোগফল বলবে, 5টার বলছে তাহলে স্কোয়ার করে দিবেন। আর বেসিক নিয়মে করলে আগের মতো করে ফেলবেন। দেখেন বুঝছেন কিনা। বুঝছে কিনা আমাদের আর নাই। আজকে কিন্তু অনেক টাইপের ম্যাথ করলাম। প্রথমে দেখলাম কি, ডেরিভেশনে চলে যাচ্ছি, এটা দেখলাম। শেষের দিক থেকে আসি, প্রথম থেকে আসি, রিভিশন প্রথম থেকে ভালো হবে। প্রথমে পড়েছি আমরা জটিল সংখ্যা। হ্যাঁ, প্রথমে পড়েছি জটিল সংখ্যা, এই জটিল সংখ্যা চলে আসছে অনেক দূর আগে, পিডিএফ নতুন করে মনে করলে ভালো হচ্ছে। যাই হোক, জটিল সংখ্যা পড়াইছি আমরা, যে এক্স প্লাস আই আকারের সংখ্যাকে জটিল সংখ্যা বলা হয়। হ্যাঁ, এক্স হচ্ছে বাস্তব পার্ট, এটা হচ্ছে কাল্পনিক পার্ট, এটা পড়াইছি। জটিল সংখ্যা পড়াইছি, আই এর কিছু জিনিস পড়াইছি, কনজিকিউটিভ নাম্বার মানে নির্দিষ্ট ক্রমে সাজানো থাকে, সেটা পড়াইছি। তারপর চলে গেছি আমরা বর্গের অন্তর দেওয়া থাকলে সংখ্যা নির্ণয়, বেসিক শর্টকাট দুইটাই ছিল। এরপর ছিল কি, এরপর ছিল হচ্ছে আপনার যত বড় তত ছোট, খুবই ইম্পর্টেন্ট। বেসিকটাও দেখাইছি, শর্টকাটটাও দেখাইছি, যে যত বড় ঠিক তত ছোট এরকম থাকলে শর্টকাটও করবেন, বেসিক নিয়মে করবেন। আমি এটা মুখে বলি। তারপর দেখাইছি হচ্ছে আমরা ক্ষুদ্রতম সংখ্যা আর বৃহত্তম সংখ্যা বের করা, এটা দেখাইছি। এই যে এটা, এর কিছু ম্যাথ দেখাইছি। তারপরে তো আমরা যোগফল থাকলে গুণফল বের করা, গুণফল থাকলে যোগফল বের করা দেখাইছি। এগুলো ছিল আজকের ক্লাসে, আশা করছি বুঝতে পারছেন। আমাদের রুটিন অনুযায়ী ক্লাস হবে, কিন্তু নেক্সট ক্লাস হচ্ছে রবিবারে, রুটিন অনুযায়ী ক্লাস হবে। এই পর্যন্ত বুঝলে ডান লেখেন। নিজেও জার্নি করতে করতে আসলে টায়ার্ড খুবই। পিডিএফ নিয়ে আবারও কথা বলছি ভাই, বই যেটা দিছি ওই বইয়ের পিডিএফ আপনারা পাবেন না, আপনারা প্র্যাকটিস শিট পাবেন। পিডিএফ এ শুধু কোশ্চেন থাকবে, সমাধান তো আমি ক্যান্সারই করে ক্লাসে করে। হ্যাঁ, কিন্তু বেসিক জিনিস থাকবে কিছু, ধারাবাহিক সংখ্যা কি, এগুলো থাকবে সুন্দর করে, বাট সমাধান থাকবে না, কারণ ওই বইয়ের পিডিএফ তো আপনাদের দেওয়া হবে না, তাই না? আমি মনে করি তো দরকার নাই ভাই এই ম্যাথ, এই যে এদিকে তাকান তো, পিডিএফ এর কথাটা ক্লিয়ার করি। এই ম্যাথ থেকে শুধু আমার শিটে আছে, আর কোথাও নাই। আপনার বাসায় যে বই আছে আপনি সেই বই থেকে এটা করেন। এই ম্যাথটা সব জায়গায় আছে, যেহেতু এটা আমি বানাই নাই, এটা সবাই তাদের বইতে দিছে, তার 90% সম্ভাবনা, যে বই থাকুক। কারণ আমাদের বই আসলে আমি এই প্রথম মনে হয় যে বই ছাড়া কোর্স করাইতেছি, করাইতাম না। অনেকে বলে যে ভাই আপনি বই কোর্সের সাথে বইও দিয়ে দেন, দিলাম না বই, যে যার মতো যে কোনো জায়গা থেকে করেন, যারা নিতে চাই নিবে। তবে নেক্সট ব্যাচ আবার বই হয়ে আসবে, কারণ আমি ভেজালে যাইতে চাই না ভাই। কারণ বাংলাদেশ সবচেয়ে কম টাকায় পড়াচ্ছি, ওই ভেজাল ভাল লাগে না। পিডিএফ এ হোয়াটসঅ্যাপে সেই ডিলেট হয়ে যায়, স্যার আবার পিডিএফ দেন। হোয়াটসঅ্যাপে পিডিএফ দিচ্ছিলাম, উদা হয়ে গেছে, সে হোয়াটসঅ্যাপ আনইনস্টল করছে, নাই আবার দেন। ভেজাল যাইতে চাই না, জন্য ওই
আমার সাজেশন হচ্ছে ভাই আপনারা নোট করেন, মাস্ট বি, নোট ছাড়া ম্যাথ ভালো করতে পারবেন না। আমি 5 বছর ধরে ম্যাথ পড়াই, তাও আমাদের অনেক সময় ক্যালকুলেশন করতে ভুল হয়। আপনি কিভাবে ভাবলেন যে একবার দুইবার ম্যাথ বুঝে আপনি পরীক্ষা ফাটাই দিবেন? সম্ভব না। আপনাকে ভালো করে প্র্যাকটিস করতে হবে, প্র্যাকটিসের জন্য নোট করতে হবে। ঠিক আছে, সব কি শিখতে থাকে? ওকে, তো আশা করছি বুঝতে পারছেন। ইনশাল্লাহ রুটিন অনুযায়ী ক্লাস হবে। আর এইটার আর দুটো ক্লাস আছে, এই দুটো ক্লাসের মধ্যে আমি পিডিএফটা প্রোভাইড করে দিব, মানে একটা চ্যাপ্টারে একটা পিডিএফ, কারণ প্রতি ক্লাসের পিডিএফ দেওয়া যায় না, আপনারা খুঁজে পাবেন না পরে। প্র্যাকটিস শিট গুলা, যে প্র্যাকটিস শিট মানে কি, যে এই প্রশ্নগুলো সুন্দর করে সাজানো থাকবে এবং কিছু ম্যাথ করতে দেওয়া হবে আপনাদের, আর টুকটাক শর্টকাট বা বেসিক কিছু জিনিস আমরা দিয়ে দিব, সমস্যা নেই, দিলে তো আর ক্ষতি নেই। তো আল্লাহ হাফেজ, ভালো থাকেন সবাই। আর 50তম বিসিএস পিলিতে যদি বলেন যে ভাই আপনার কাছে কোর্স করতেছি, বিসিএস পিলিতে কাজে আসবে কিনা, সেট থেকে প্রশ্ন আছে শিটে পাবেন, বিন্যাস সমাজ থেকে প্রশ্ন আছে শিটে পাবেন, সম্ভবত ত্রিভুজ শিটে পাবেন, আর কই কই থেকে প্রশ্ন আসছে নিজেরই খেয়াল নাই, সব জায়গা থেকে ম্যাক্সিমাম 2-3টা প্রশ্ন একটু আনকমন ছিল, বাকি সবই দেখবেন যে জেনারেল নিয়ম। 47 বিসিএস এর ম্যাথ লগের কোশ্চেনটা হুবহু আসছে, 324 সম্ভবত এরকম ছিল, লগ এক্স ভিত্তিক 324 সমান 4 হলে এক্স এর মানটা কত, 47 এর ম্যাথ হুবহু আসছে। 37 বিসিএস এর সম্ভাবনার অঙ্কটা আবার হুবহু আসছে, মৌলিক সংখ্যা, যে 40 থেকে 50 পর্যন্ত যে কয়টা মৌলিক সংখ্যা আছে একটা নিলে মৌলিক সংখ্যা সম্ভাবনা কত, ওটাও 37 বিসিএস এর ম্যাথ। এরকম ম্যাক্সিমাম কোশ্চেনে বিগত সাল থেকে আসে বা নিয়মের মধ্যে থেকে আসে, আমরা করাবো তাই আসবে, যে একটা ম্যাথ ডিক্সিতে থাকবে সব পরীক্ষায়, 100% কমন আসবে না। হ্যাঁ, প্রায় 100% কমন ফলানো যায়, বিসিএস একটু ঘুরাই দেয়, ব্যাংক একটু ঘুরাই দিতে পারে 2-একটা কোশ্চেন। যাই হোক, মূল কথা হলো যে চাকরির প্রস্তুতি নেন আগে আমাদের কোর্স শেষ করুন। ও, আর একটা কথা আছে, যারা বই নিছে, বই নেওয়ার পর মেসেজ করছে ভাই শুধু আপনার এই বইটা শেষ করলে কি হবে, তখন আমি রিপ্লাই করি আপনি আগে আমার এই বইটা শেষ করেন, এটাই তো সম্ভব হবে না অনেকের কাছে। বুঝতে পারছি, আপনি 1000 পেজের বই পড়বেন আর আমাদের 220 পেজের লেকচার শিট, লেকচার নোটবুকটা পড়বেন, ওইখান থেকেও আপনি যে কটা কোশ্চেন কমন ফেলাইতে পারবেন, আমরাও সে কটা কোশ্চেন কমন আপনাকে বলতে পারবো। কেন বলতে পারবো? কারণ আমাদের বইটাতে আমরা এমন ভাবে সাজাইছি, ওটা হুট করে বই হয় নাই, আমি পড়াইতে পড়াইতে আমার ছোটখাটো অভিজ্ঞতা থেকে, ক্ষুদ্র অভিজ্ঞতা থেকে, আমার ভাই বেড়াদের অভিজ্ঞতা থেকে, ঠিক আছে, সব জায়গা থেকে গোছায়া এই সেই করে বই পুস্তক ঘাটাঘাটি করে, মানে যে টাইপটা যে পরীক্ষার জন্য পারফেক্ট সেটা সুন্দর করে আমরা বলছি আর কি, মানে সেটা ওইভাবে দিছি, ওইগুলো আমরা দিছি। যেমন কোন ম্যাথটা প্রাইমারিতে আসতেই পারে সেটা দিলাম, এই টাইপটা বিশেষের জন্য ইম্পর্টেন্ট সেটাও এখানে যুক্ত থাকলো, এই প্রশ্নটা লিখিত পরীক্ষা সেটাও যুক্ত থাকলো। তার মানে এমন ভাবে আপনাকে পড়াই দেওয়া হবে যাতে আপনি ভালো করতে পারেন। তবে আমি আবারও বলছি, আমি যদি বলি যে আমার কোর্স করে 100% আপনারা সব ম্যাথ পারবেন, এটা একদম ভুল কথা, এটা আমি কখনোই বলতে চাই না, বলবো না। ভাই আমার কোর্সটা করলে আপনি ম্যাথে নম্বর পাবেন, যারা একটু ম্যাথের বেসিক ভালো তারা অনেক বেশি ভালো করতে পারবেন, মানে আপনি ম্যাথে একটা ভালো মার্ক পাবেন, তার মানে 20-এ 20 আপনি পাবেন না, এটা যদি বলি একদমই চাপাবাজি হয়ে যাবে। আল্লাহ হাফেজ, শুভরাত্রি। আর আমি, আমার একটা ভাইবা ছিল, যার জন্য আমার গেটআপও দেখছেন যে অন্যরকম হয়ে গেছে, যে ভাইবা থাকার কারণে আসলে আপনাদের ক্লাস নিতে পারিনি। শুভরাত্রি, আল্লাহ হাফেজ, পরবর্তী ক্লাসে দেখা হচ্ছে। তো কালকে ব্যাংকের পরীক্ষা আছে, অনেকে পরীক্ষা দেন। নামটা কোনগুলো শিখবেন? নামটা হচ্ছে ভাই 5, 6, 7, 10 ঘরের নামটা তো পারেন, 11, 12 পারেন, একটু বড় ঘরের নামটা শিখেন। তবে আবার নামটা শিখতে যাই সবাই নষ্ট করেন না, নামটা না শিখলেও সমস্যা নেই। মানে কাটাকাটি নিয়ে অনেকের যন্ত্রণা, আমি তো কাটাকাটি নিয়ে বুঝতেছি না, চাকরির পরীক্ষা কি কাটাকাটি আসে দিয়েই বুঝতেছি না। আজকে বিশেষ পরীক্ষা দিচ্ছেন অনেকে, কোনো কাটাকাটি ছিল? আমার তো মনে পড়ে না বিশেষ পরীক্ষা কাটাকাটি ছিল, প্রাইমারিতে ছিল। এখন আপনি যদি এই কাটাকাটি না না পারেন তাইলে তো হবে না। কাটাকাটির স্পেশালি কিছু শেখা দরকার নেই ভাই, কি শিখবেন আপনি? ধরেন এই 20 গুণন 15 নিচে 25, এটা কাটাকাটি কি শেখাবো আপনাকে? এমন ভাবে কাটতে হবে যেন এটাকেও ভাগ যায় 5 দিয়ে, এটাকে ভাগ যায় 5 দিয়ে, 5 দিয়ে ভাগ করলে 7, 3 4 12। তো বিসিএস কি থেকে কঠিন কাটাকাটি আসবে? আপনাকে কি এরকম দিবে ভাগ করো 4 দ্বারা? হ্যাঁ, এরকম বড় দিয়ে একটু চক্রবৃদ্ধি বা বিভিন্ন প্রসেস দিবে, আপনি নর্মাল ভাগ করবেন। আর কাটাকাটি যদি আপনি না পারেন তাহলে 20 আর 15 গুণ করে 25 দ্বারা ভাগ করেন, তাও তো হয়। কাটাকাটি নিয়ে কোনো ভয় নাই। হ্যাঁ, কাটাকাটি নিয়ে কি, কাটাকাটি তো আসে না পরীক্ষায়। হ্যাঁ, কাটাকাটি আমাদের শেখা জরুরি, তো এই আলাদা কোনো নিয়ম নাই, নর্মাল। কাটাকাটির বেসিক জিনিসটা হচ্ছে তেমন একটা সংখ্যা আমি চুজ করবো যেটা দ্বারা ওইটাকেও যাবে, নিচের টাকাও যাবে, উপরের টাকাও যাবে, এইটা হলো কাটাকাটির মেন থিওরাম, এর বাইরে কোনো কিছু নাই। হ্যাঁ, নামটা পারলে
বিভাজ্যতার নিয়ম শেখাবো এই চ্যাপ্টারের শেষ ক্লাসের বা আগের ক্লাসে। ওইগুলো জানলে একটু আমার দ্রুত, মানে এই সংখ্যাটা শেষে 5 আছে মানে 5 দিয়ে ভাগ যাবে, এই সংখ্যাটা শেষে 5 আছে মানে 5 দিয়ে ভাগ যাবে, এই নিয়মগুলো জানলে আমার জন্য সুবিধা হবে। তবে কাটাকাটির আলাদা কিছু নাই, এটাই সত্য কথা। আজকে তো বিশেষ পরীক্ষা দিয়েছেন, কাটাকাটি আসছে নাকি? কোনো একটাও আসে নাই। দু একটা থাকতে পারে নর্মাল কাটাকাটি। প্রাইমারিতে পরীক্ষা দিয়েছেন, আসছে কাটাকাটি? হ্যাঁ, কাটাকাটি লাগে ঐকিক নিয়মে, ঐকিক নিয়মে লাগে। তো সেখানে তো আমরা দেখাবো, ঐকিক নিয়মে কাটাকাটি দেখাবো না? অবশ্যই দেখাবো। 5 জন লোক একটা কাজ 20 দিনে করতে পারে, 2 জন লোক একটা কাজ কয় দিনে করতে পারবে, এরকম কাটাকাটি, তাই না? ওকে, ভালো থাকেন, আল্লাহ হাফেজ। পরবর্তী ক্লাসে দেখা হচ্ছে। শুভরাত্রি। আমাদের বইটা হচ্ছে, আমি বইয়ের বিষয়ে বলি ভাই। বই মানে এটা শীট বললে বললাম, এই যে বই, এটা আগের 2-1 ব্যাচের আগের, আমার নতুন বই আমি আর আনি নাই, কারণ এই ম্যাথ করাতে করাতে গেছে, তাহলে ম্যাথের এ আনসার মুখস্থ হয়ে গেছে আর কি। এই ম্যাথটাই তো ধরেন আমি অন্তত 40 বার করাইছি ব্যাচে। তো এটা একটা বই 220 পেজের। এই বইটা চ্যাপ্টার ভিত্তিক সুন্দর করে সূচিপত্র সহ দেওয়া আছে, চাইলে নিতে পারেন। বা আমি বলি যাদের বাসায় বই আছে যে কোনো ম্যাথের বই, তাদের না নিলেও চলবে। কিন্তু এই ম্যাথটা, এই বইটা বললে আপনার ভয় লাগবে না, কারণ এটা দেখলেই মনে হবে যে আমরা পারবো, কারণ টাইপ ভিত্তিক। প্রথমে সহজটা, তারপর মিডিয়াম, তারপর কঠিন, এরকম করে সাজানো। ঠিক আছে, আল্লাহ হাফেজ। আমি এনার্জি নাই আজকে আর, কারণ আমার আজকে 47 বিসিএস মানে সরি 50 বিসিএস সলিউশন নেওয়ার কথা, 2টা ভিডিও বানাই আর পারি নাই, কারণ প্রচুর জার্নি করছি, সারা রাত জার্নি করে আসলাম সকালে। তো যাই হোক, আল্লাহ হাফেজ, ভালো থাকেন সবাই। রেখে দিলাম, বাদ বাকি কমেন্ট পরে পড়তেছি আমি। ঠিক আছে, আল্লাহ হাফেজ।